অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সংশয় আমির খসরু মাহমুদের। এপ্রিলে নির্বাচন অপরিণামদর্শী সিদ্ধান্ত, অর্বাচীনের মতো কাজ, মন্তব্য রেজভি। ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি, সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। নগদ অর্থ সংকটকে দুষছেন আড়তদাররা। কোরবানির পশুর বর্জ্য ঢাকা সিটিতে শতভাগ অপসারণের দাবি করলেও এখনো বর্জ্য রয়ে গেছে উত্তরের অনেক জায়গায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রবিবার চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে 90% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছে, সেখানে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এপ্রিলে নির্বাচনের কথা বলায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আমির খসরু আরও বলেন, সেই গোষ্ঠীকে সুবিধা দিতে যদি সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হলে নির্বাচন সুষ্ঠু হবার বিষয়ে প্রশ্ন উঠবে। ডিসেম্বরের পরে নির্বাচন করার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নেতা। সবকিছু কাজ সমাপ্তির দিকে এখন, সুতরাং কেন ডিসেম্বরের পরে, কেন ডিসেম্বরের আগে নয়? অনেকের মতে তো অক্টোবর নভেম্বরে নির্বাচন, এগুলো সমাধানের পরে হয়ে যাওয়ার কথা। সুতরাং কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে। আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী বছরের এপ্রিলে নির্বাচন অপরিণামদর্শী সিদ্ধান্ত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের প্রশ্ন, কেন দু একজন লোকের কথায় বা দু একটি রাজনৈতিক দলের কথায় প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলছেন? এপ্রিল মাসে প্রচণ্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি সহ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে। এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত অর্বাচীনের মতো কাজ বলেও মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী ভ্যান শ্রমিক ও রিকশা শ্রমিক দলের উদ্যোগে খাবার বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। গত 15-16 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্রের প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন নিয়ে কেন এত গড়িমসি? তিনি আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান। যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন, তাদের সমর্থন ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন, কিন্তু কোন সুতার টানে, কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিচড়া করছেন? নির্বাচন নিজেই একটা মনে হচ্ছে এই সরকারের কারণে টানাপোড়েনের মধ্যে আছে। কেন? সদস্য জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে শহীদদের প্রতি ইমানদারি রক্ষা হবে না। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, জামাত প্রতিহিংসা মুক্ত সমাজ দেখতে চায়। অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে, আরো পাবে এবং আখিরাতেও পাবে বলে মন্তব্য করেন তিনি। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবে নির্বাচন, এটা আমাদের কামনা না। ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। যাদের একাধিক পশু আর কাজের ব্যস্ততা, তারাই মূলত কোরবানি দিচ্ছেন আজ। পরিবারের সদস্যরা মিলে সারছেন পুরো কাজ। রিপোর্ট ফজলে রাব্বির। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন
সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় রীতিনীতি আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দিন সকাল থেকেই পশু কোরবানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ঈদের 3 দিনের মধ্যে এই আজকে দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হইল। সবাই দেখবেন রাস্তার মধ্যে দেয়, আর এটা সবাই দেখে উপভোগ করে, এটা একটা আনন্দ। মূলত ঈদের দিনের কাজের চাপ আর ভালো কষায় না পাওয়ায় অনেকেই কোরবানি দেননি, তাই দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। কালকে আসবে বলে কষাই আসে না, আজকে আসছে। ওই সময় মানে কষাই পাওয়াটাও খুব টাফ হয়ে যায়, তো এই জন্য আমরা ঈদের পরেই এই কোরবানিগুলো করি। আমাদের খেয়ালটা থাকে যে আমাদের সেকেন্ড ডেতে যেমন একটু কমফোর্টেবলি সবাইকে দিতে পারি বা একটু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি, জিনিসটা এই কারণে আর কি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় কারো কারো, কোথাও কোথাও আবার সিটি কর্পোরেশনের কর্মীদের দেখা যায় কাজ করতে। ইসলামের বিধান অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবছরও হতাশা কাটল না। ঈদের প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে অনেক কমই বিক্রি হচ্ছে গরুর চামড়া। বেশিরভাগ লবণ ছাড়া গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। কাঁচা চামড়ার আড়তদার সমিতির দাবি, ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি, নগদ অর্থ সংকটে চামড়ার দামের এমন অবস্থা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে পশুর চামড়ার বাজার মূলত পোস্তা কেন্দ্রিক, তাই সকাল থেকে কোরবানির চামড়া নিয়ে পোস্তার দিকে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিক ও আড়তদাররা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সে হিসাবে লবণ ও পরিবহন খরচ বাদ দিলে প্রতিটি চামড়া 1000 টাকা কাছাকাছি দরে বিক্রি হওয়ার কথা, কিন্তু বেশিরভাগ চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। রিক্সা ভাড়া দেওয়া লাগে অনেকগুলি, এই জন্য বারবার এদিক সেদিক না ঘুরে দিয়ে দিলাম আর কি 700 টাকায়। অনেক বড় চামড়া ছিল, অনেক ভালো, এটা প্রায় কমপক্ষে 1200 টাকা হওয়ার কথা, কিন্তু আসলে তারপরে দিলাম 700 টাকায়। কি আর করার আছে, আজকে 500-600 টাকা চামড়া বেচা কিনা হইতেছে। আমরা তো হচ্ছে সিজনালি ব্যবসা করি, ঈদের 2-3 দিন। এখন যেটা শুনলাম যে ওনারাও নাকি লন্ডন নিতে পারে না, এর জন্য মালটাল কিনতে পারতেছে না। পোস্তার মধ্যে এইখান থেকে যদি সামনে যাবো দাম কইব, সামনের থেকে পিছিয়ে নিলে আর দাম কম কইব, এই যেমন খেলা হইতেছে। কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতারা বলছেন, নগদ টাকার সংকটে অনেকে কিনতে পারেননি চামড়া। ম্যাক্সিমাম চামড়া ব্যবসায়ী ওদের কাছে কোনো লিকুইড টাকা নাই। ট্রেনারেরা দীর্ঘদিন ধরে পুরাতন টাকা পরিশোধ করে না, গত বছরের টাকাও অনেক ট্রেনে রেখে দিছে। আমি যে চামড়াটা সংরক্ষণ করবো, আমার তো টাকা লাগবে, লবণ কিনতে হবে ক্যাশ টাকায়, যারা মজুরি দিবে তারা ক্যাশ টাকায়, তারপর যারা চামড়াটা বিক্রি করতে আসবে তারা তো আমার কাছে বাকি বিক্রি করবে না। এদিকে প্রথম দিনে সংগ্রহকৃত সব চামড়ায় লবণ দেওয়া হয়েছে। কোরবানির দ্বিতীয় দিনে চামড়া কেনা লবণ দেওয়ার কাজ একই সাথে চলছে আড়তগুলোতে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের নানান জায়গায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে লবণের অতিরিক্ত দামের কারণে কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় তারা। নাটোর থেকে কামরুল ইসলাম ও সাভার থেকে নজমুল হুদা শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার 1.5 শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার 50% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর 800 থেকে 1000 টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে 500 থেকে 700 টাকায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যে ভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। 500, 600, 800 করছেন আর কি, এই 2-1 জন করছে। এই তো আমরা এখন কি করবো, এত 22,000 ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচা মাল বেশি যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়া সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ 15 দিনে মোটামুটি 300 টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। এদিকে সাভারেও চামড়ার ন্যায্য দাম নিয়ে হতাশ ট্যানারি মালিকরা। যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে,
সরকার নির্ধারিত মূল্যটা ওই ধরনের না আরই। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে 800 টাকা দাম রয়েছে। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই বছর কোরবানির অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে সঠিক পরিকল্পনা ও হিসাব না থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে ধারণা অর্থনীতিবিদদের। সাপ্লাই চেইন ঠিক করা না গেলে এই খাত থেকে কয়েকগুণ বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করেন তারা। বিস্তারিত মামুল আবদুল্লাহ রিপোর্টে। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির আগে ও পরে দেশে লেনদেন হয় হাজার কোটি টাকা। এতে সচল হয় দেশের অর্থনীতির চাকা, সমৃদ্ধ হয় দেশের জিডিপি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার প্রায় 1.25 কোটি পশু কোরবানি হয়েছে দেশে। নিয়ম অনুযায়ী প্রতিটি কোরবানির পশুর বিক্রয় মূল্যের 5% হারে রাজস্ব আসে সরকারি কোষাগারে। তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঈদকে কেন্দ্র করে যে হাটগুলো ইজারা দেওয়া হয়, সে হাটগুলোর ব্যবস্থাপনাটাকে আসলে উন্নত করা আমাদের সময়ের দাবি হয়ে গেছে এবং সেখান থেকে প্রপারলি সঠিকভাবে আপনার সঠিক ক্যালকুলেশন করে সেখানে ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা সেই তদারকিটাও আমার কাছে মনে হচ্ছে সরকারের দায়িত্ব আরো বাড়ানো উচিত। সরকারের তদারকি আরো বাড়ালে আমাদের যে কর রাজস্বের যে ঘাটতি রয়েছে সেটা লক্ষ্য পূরণ করা সম্ভব। কোরবানির পরে অর্থনীতির বড় একটি ধাপ হলো চামড়া। এ সময় বছরের প্রায় 60% চামড়াই সংগ্রহ করে থাকেন সংশ্লিষ্টরা। তবে এ খাতেও অব্যবস্থাপনার কারণে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত ধ্বংস হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গরুর সাপ্লাই চেইন এবং চামড়ার যে সাপ্লাই চেইন, এই দুটাকে আরেকটু সাইন্টিফিক করতে হবে, আরেকটু মনিটর করতে হবে। এখানে বোটলনেক কোথায় কোথায় আছে, অবস্টাকেল কোথায় কোথায় আছে, এইটা দেখতে হবে এবং এর ভিতরে কোনো একজন প্লেয়ার ডমিনেন্ট পজিশন নিয়ে আনডিউ প্রিভিলেজ নিচ্ছে কিনা, যেটা প্রায় আমরা অভিযোগ করি। এগুলোকে যদি ইফিশিয়েন্ট করা যায়, রিফর্ম করা যায়, তাহলে আমাদের বর্তমানে যে স্লাইটলি বেশি আছে 1 লক্ষ কোটি টাকার যে মার্কেট, এটা অনেক বেশি বেড়ে যাবে এবং 2-1 বছরের ভিতরে ডবল হয়ে গেলে খুব বেশি আশ্চর্য হবেন না। কোরবানির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পশুপালনকারীদের এবং সরবরাহকারীদের স্বল্প সুদে ব্যাংক ঋণের সুবিধার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের ট্যানারিকে লোন দেয় স্পেশাল ইন্টারেস্টে, কিন্তু কোনো হোলসেলারকে কি দেয়? মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য ঢাকা সিটিতে শতভাগ অপসারণের দাবি করলেও এখনো বর্জ্য রয়ে গেছে উত্তরের অনেক জায়গায়। সময়মতো বর্জ্য অপসারণ না করায় পচা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণে তৎপর হলেও পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতার কারণে এখনো পড়ে আছে কোরবানির বর্জ্য। অভিযোগ তাদের। রবিবার বিকেল পর্যন্ত 13,174 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরের 11 নম্বরের এভিনিউ 2-এর চিত্র এটি। পুরো সড়কের বিভিন্ন জায়গায় স্তূপাকারে পড়ে আছে কুরবানির পশুর বর্জ্য। গতরাতের ময়লা আবর্জনা এখনও রাস্তায় পড়ে আছে। পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঈদের দিন বর্জ্য দেখে গেলেও পরিষ্কার করেনি এমন অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া পশুর বর্জ্য রাখার ব্যাগ ও ব্লিচিং পাউডারও না পাওয়ার অভিযোগ তাদের। আগে একটা গাড়ির মধ্যে দেখলাম পিকআপ ভ্যান করে আসি, এখানে রাখা হয়েছে অনেকগুলো ময়লা কিছু ময়লা দেখলাম যে সবগুলো উঠে যায়। এখন দেখি যে এইমাত্র দেখতেছি এটা এখানে পড়ে আছে। সিটি কর্পোরেশন লোক সব জায়গায় ময়লা নিতেছে, আমাদের ময়লা নিতেছে না। কিছু নাই, এখন আপনারা গন্ধ পাইতেছেন, গন্ধ আছে, কিচ্ছু নাই, এখানে কিচ্ছু দেওয়া হয়নি। এরকম চিত্রে দেখা মিলবে রাজধানীর বিভিন্ন সড়কে। অলিগলিতে পড়ে আছে কুরবানির বর্জ্য। রাস্তার পাশেই ময়লার কন্টেনারে জমা আছে কুরবানির পশুর বর্জ্য। স্থানীয়রা জানান একদিন পরও এসব পরিষ্কার করেনি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কর্মীদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তাদের। কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদিও পর্যাপ্ত থাকে, নিচের দিকে যারা দায়িত্বে আছে তাদের মধ্যে অবহেলা আছে। আমাদের এই রাস্তার বেশিরভাগ ময়লা আবর্জনা আমাদের যারা এই গার্ডেরা আছে তারাই কষ্ট করে সাফ করে। ঢাকা মহানগরী থেকে এবার 19,500 টন কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে গতরাতে গণমাধ্যমকে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
ঈদের লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা হলেও সকল ভিড় এখন বাস টার্মিনালগুলোতে। যারা বিভিন্ন কারণে ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারাই ঢাকা ছাড়ছেন। পুরো মহানগরী ফাঁকা থাকলেও ভিড় বাস টার্মিনালগুলোতে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সব ভিড় এখন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকে ঘরমুখো মানুষের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই ঈদ হয়ে গেছে। অনেকেই রাজধানীতে ঈদ করে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন, অনেকেই বিভিন্ন কারণে ঈদের আগে যেতে না পারায় ঈদের পরদিন যাচ্ছেন গ্রামে। সকাল থেকে টার্মিনালগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এখানে বাড়ি যাওয়ার জন্য আসা হয়েছে। প্রথমে সায়দাবাদ গেলাম, সায়দাবাদে গিয়েও কোনো গাড়ি পাইনি। পরে অনেক কষ্ট এখানে এসে কোনো রকম ভাবে আর কি 2টা টিকিট ম্যানেজ করতে পারছি। এখানে এসেও আমি 3 ঘন্টা লেট। এখন যাওয়াটা টিকিট পাইছি, জানি না কখন বাসায় যে পৌঁছাতে পারবো। ভাবছিলাম যে একটু কম টম হবে সবকিছু, কিন্তু এখন ভাড়াটা বেশি, আবার আপনার জ্যামটাও মোটামুটি সেরকম, গাড়ি পাওয়া যায় না। লাস্টের দিকে পাইছি একটা। ঈদের পর যাত্রী চাপ বাড়লেও যানবাহন তুলনামূলক কম, তবে সংকট কেটে যাবে বলে মনে করেন বিভিন্ন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। কারণ ঈদে অনেকেই আছে যারা কর্মব্যস্ততা থাকে, যারা ব্যবসায়ী, তারা যায় ঈদের পরের দিন থেকে। ওই 2 দিনে আসতে, এই 2 দিন পর আবার খালি হয়ে যাবে। কুরবানির পরের থেকে একটু জাম হয়, চাপ সৃষ্টি একটু বেশি হয় 2টা দিন। আর ওই মধ্যে মনে করেন রাস্তাঘাটে যানজটে গাড়িগুলো এসে পৌঁছাইতে পারে না, কারণেই একটু যানজট দেখা যায়। এদিকে ঈদ উদযাপনে লোকজন ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। রাজধানীর বিভিন্ন সড়কের চিত্র দেখলে বোঝার উপায় নেই কয়দিন আগেও এসব সড়কে 5 মিনিটের রাস্তা পার হতে কমপক্ষে 8 ঘন্টা লেগেছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। বাংলাদেশের ছাত্র জনতার উপর তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ, হত্যা এবং গণগ্রেফতারে জাগ্রত হয়েছিল বিশ্ববিবেক। জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে ইতালির বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সমব্যথী হয়ে অনেক বিদেশিও তাদের পাশে দাঁড়ান। ইতালি থেকে ফিরে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। 24 জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী স্বৈরাচার পতন আন্দোলন। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই মিলে এই আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক নতুন মাত্রায়। হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণ, হত্যা, গণগ্রেফতারে একরকম নরকের মতো পরিস্থিতি হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণে লাল হয়ে ওঠে বাংলাদেশের মাটি। এতে রক্তক্ষরণ হয় প্রবাসে থাকা লাখো বাঙালির হৃদয়। প্রতিবাদ জানাতে তারা নেমে আসেন রাজপথে। ইতালির মিলান আর রোমেও প্রতিবাদে সরব ছিলেন বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশের নিরীহ মানুষের উপর নৃশংসতম হত্যাযজ্ঞ হৃদয় নাড়িয়ে দেয় বিশ্ববাসীকে। বাংলাদেশে যা হচ্ছে তা মর্মান্তিক। একটি সরকার ক্ষমতা কুক্ষিগত করতে নিরীহ ছাত্র জনতার উপর যে পাশবিকতা চালাচ্ছে তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ইতালির বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাদের রক্তচক্ষু উপেক্ষা করে পথে নেমে এসেছিলেন তারা। বাংলাদেশের গণহত্যার ভিডিও দেখে পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান বিদেশিরাও। আমরা এই প্রতিদিন আমাদের মিলানোতে যে আমরা প্রতিদিন একটি করে ডেমনস্ট্রেশন করেছিলাম, যে ডেমনস্ট্রেশনের সাথে ইটালিয়ান নাগরিক এবং বিভিন্ন দেশের নাগরিক আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেছিল এবং আমরা তাদেরকে দেখাইতে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে কিভাবে বিজেপি এবং পুলিশ গুলি করে শিশুদেরকে হত্যা করিতেছে। এখন পর্যন্ত এই গভর্নমেন্ট, এই যে বাহির বিশ্ব যেতগুলো এমবিসি এবং কনসুলারে এই যে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কাজ করিতেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেউ নেয় নাই। তো বিশেষ করে আমাদের কাইরোলি আর আমরা এম্বাসির সামনে আর কি আন্দোলন করেছি এবং আমাদের মান্তবা শহরে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এবং বেরেশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে সেই জায়গায় আন্দোলন হয়েছে। পাসপোর্ট দিল বা দিল না ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার ছিল না। আমরা চিন্তা ভাবনা ছিলাম যে আমরা আন্দোলনে ইনশাআল্লাহ আমরা বিজয়ে নিশ্চিত। ওই লোকগুলেন যেন সরকারি কর্মকর্তা এবং কনসুলার দিয়ে বিভিন্ন বিদেশি যে সংস্থাগুলো আছে তাদেরকে আমি মনে করি দ্রুত বাংলাদেশে ফেরত নেওয়া উচিত। ইতালিয়ানগুলো এটা বুঝায় বলছি যে আমাদের দেশের সরকার আমাদের কোমলমতি শিশুদেরকে এবং ছাত্রদেরকে গুলি করে মারছে, তখন ওরা আমাদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেলেও ইতালির বাংলাদেশি দূতাবাসে এখনো ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেয়া কর্মকর্তারা বহাল তবিয়তে থাকায় বিস্মিত প্রবাসী বাংলাদেশিরা। পৃথিবীতে ছাত্রদের অধিকার দেওয়ার জন্য মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন,
ইতালি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের স্ত্রী নাসরিন সিদ্দিকের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বাদজোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে এই জানাজা হয়। শনিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে নাসরিন সিদ্দিকের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলের বাসার সামনে রাখা হয়। সেখানে তার রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা তাকে এক নজর দেখতে ভিড় করেন। জানা যায় বঙ্গবীর কাদের সিদ্দিকের বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামাতে ইসলামের আমির আহসান হাবিব মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ শেষে নাসরিন সিদ্দিকের মরদেহ ছাতিহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গাইবান্ধায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেল 4টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা ইলিয়াস মিয়া। এর আগে শুক্রবার রাত 12:30টার দিকে রামভদ্র খানাবাড়ি এলাকায় হামলার শিকার হন ইলিয়াস মিয়া। নিহত স্বজনরা জানান, শুক্রবার রাতে ইলিয়াস তার নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সক্রিয় সুমন মিয়া, জুবায়ের ও সাজু মিয়া সহ 8 থেকে 10 জন। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে ইলিয়াসের হাত ও পা ভেঙে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও বেশ জনপ্রিয় নরসিংদীর কলার থোড়। স্থানীয়দের অনেকের জীবিকার উৎস এটি। বংশ পরম্পরায় প্রায় 30 বছর ধরে পরিত্যক্ত কলা গাছ বিক্রি করছে কয়েকটি পরিবার। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসাবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। বছরের পর বছর ধরে নরসিংদীর সদর, পলাশ, মনোহরদী সহ প্রায় সবকটি উপজেলায় চাষ হয় কলার। এসব বাগান থেকে কলা সংগ্রহের পর পরিত্যক্ত কলা গাছ থেকে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছেন পলাশ উপজেলার জিনারদির বেশ কয়েকটি পরিবার। থোড় বের করে 10 ইঞ্চি আকারে কেটে প্রতি পিস বিক্রি হয় 6 থেকে 8 টাকায়। সবজি হিসেবে খ্যাত প্রতি পিস থোড় ঢাকায় বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। এখান থেকে রপ্তানিও হচ্ছে কলার থোড়। প্রশিক্ষণ এবং এটা রপ্তানির যে ব্যবস্থাটা যদি সরকার যদি কার্যক্রমে অংশগ্রহণ করে চালু করে তাহলে এটা আমাদের দেশের জন্য অনেকটা লাভজনক। কৃষকের উপকার হইতেছে, মনে করেন ওই কিছু কলা গাছটা বাইরে কাটটা ফেলাই দিত, কিছু বদলি লাগলে কিন্তু হারা এটা নিজেরা কাটতে বিক্রি করে তাদের জীবিকা চালাই নিতেছে। ব্যতিক্রমী ব্যবসায় বেকারত্ব দূর করায় বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আমরা মনে করেন দেখা গেছে আমি আরেকবার কাজ করি, প্রতি পিস আমার তো 6 টাকা করে কিনা নেই, উনি টাকা নিয়ে বেছে। আগে এগুলি কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম, নোংরা হিসাবে ফালাই দিতাম। এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। সকালবেলা কলা বাগান থেকে কাইটা আনার পরে আপনার এই জায়গায় আপনার এই পিস করা হয়, পিস করে আপনার ঢাকা কারণ বাজার পাঠানো হয়। কৃষি বিভাগ বলছে প্রচুর আয়রনযুক্ত কলার থোড়ের চাহিদা বাড়ছে। এই ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা। এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার, এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিংয়ের সাথে তাদের সমন্বয় করে এটা ইংল্যান্ড, তারপরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য আমরা অনেকটা তৎপর আছি। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের কলার চাষ হয়েছে 2100 হেক্টর জমিতে। পুষ্টি সমৃদ্ধ থোড় খাওয়া ও রান্নার পদ্ধতি তুলে ধরার পাশাপাশি যথাযথ বাজারজাত করা গেলে বাণিজ্যের নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অতীতের চেয়ে সিনেমার মান বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শকের উপস্থিতি। ঈদে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমাকেই বেছে নিচ্ছেন অনেকে। রাজধানীর সিনেমা হলগুলো ঘুরে ঈদের সিনেমার খবর জানাচ্ছেন হাসনাত জোবায়ের। বিগত কয়েক বছর ধরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে বাড়ছে দর্শকদের উপস্থিতি। প্রায় প্রতিটি ঈদেই কোনো না কোনো সিনেমা পাচ্ছে হিটের খ্যাতি, আর তাই নির্মিত হচ্ছে নতুন নতুন সিনেমা।
এবার কুরবানি ঈদেও মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় রয়েছে শাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজ, তাসনিয়া ফারিনের ইনসাফ, আদর আজাদ ও পূজাচেরির টগর, আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার, আরিফিন শুভর নীলচক্র ও জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব। তবে দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের তাণ্ডব। এইটা তো আসলে আমাদের জন্য খুবই একটা খুব ভালো একটা সময়, কারণ আমরা এখন সাহস পাচ্ছি, সুযোগ পাচ্ছি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করার জন্য। আমাদের যে ইচ্ছাটা ছিল সেটা ফাইনালি পূরণ হচ্ছে। সো খুবই ভালো লাগছে। আশা করব যেন এই যে ট্রেন্ডটা আছে বা এই যে দর্শকরা যে হলে যাচ্ছেন এটা যেন ভবিষ্যতেও কন্টিনিউ। হোম টিকেট আমরা নিজেরাই পাচ্ছি না, আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমার জন্য গর্বের। স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বের হয়েছে এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। রবিবার রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি সিনেমা হাউসফুল। দর্শকরা পরিবার পরিজন নিয়ে এসেছেন সিনেমা দেখতে। ঈদে তো এখন আসলে বেসিক্যালি এন্টারটেইনের জন্য আমার মনে হয় মুভি দেখাই আছে। তাছাড়া আসলে ঢাকা শহরে সেরকম ঘোরার মতো কিছু নাই, মুভিটাই আমরা আসলে এনজয় করি প্রতিটা ঈদেই। ঈদের সময় টিকিট পাওয়াটা অনেক রাশ ছিল, এখন দেখছি হাফ টাইম হচ্ছে। এটা তো অনেক ভালো, প্রতি ঈদে এটা হয়ে আসতেছে। দেখেন এখন সিনেমার যে কোয়ালিটি আগে থেকে অনেক ভালো করছে, ইমপ্রুভ করছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। একটা সময় ছিল আমরা ফ্যামিলির সাথে এসে সিনেমা হলে মুভি দেখতাম না তেমন একটা, বাট এখন নিউ মুভি বের হওয়ার কারণে এখন এখানে এসে দেখা হয়, তাদের সাথে ভালো সময় কাটাচ্ছি, ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশি সিনেমা বর্তমানে অনেক ভালো হচ্ছে, আর আমাদের উচিত হলে এসে মুভি দেখার, তাহলে আরও বেশি ভালো মুভি আসবে আমাদের দেশে। বর্তমানে বেড়েছে সিনেমার মান। বিশ্ব চলচ্চিত্র বাজারের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সিনেমা, সেই সঙ্গে উন্নত হচ্ছে সিনেমা হলের পরিবেশ, আর যা নিয়ে সন্তোষ প্রকাশ করছে দেশের দর্শকরা। সিনেমা হলের পরিবেশ ভালো, প্লাস ওনারা যেভাবে আসলে অর্গানাইজ ওয়েতে ঢুকাচ্ছে বা বের করছে, সো কম্পারেটিভলি ভালো। আর আমি মনে করি এখন ফ্যামিলি নিয়ে আসার মতো এনভায়রনমেন্ট আছে। সিনেমা জগৎটা এখন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, সেই জন্য মনে হচ্ছে যে সিনেমাটা দেখা উচিত। আমাদের দেশের এখন উন্নতির দিকে গেছে আর কি সিনেমাটা, এই জন্য এটাই। আগের থেকে অনেক ভালো লাগে, আগে তো ছবি দেখার কোনো ইয়ে ছিল না, এখন ছবিগুলো অনেক ভালো লাগে দেখতে। আগে এক সময় সালমান শাহর ছবি দেখতাম, আর এখন আবার সাকিব খানের ছবি দেখি। যদি আমাদের জেনারেশনের কথা বলি, আমরা যে তরুণ যে প্রজন্মটা আছে তারা আসলে হলমুখী হচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে। এবং আরও অনেক জায়গায় সিনেপ্লেক্স হওয়াতে আমাদের মতো যারা দর্শক যারা আছে তারা আসলে হলমুখী হচ্ছে, এই জিনিসটা খুবই ভালো। বর্তমানে দেশে মোট 140টি সিনেমা হল সচল রয়েছে। তবে একটি বাণিজ্যিক সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য এত অল্প সংখ্যক হল যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে বিনোদনের মাধ্যম হিসেবে চলচ্চিত্রকে বেছে নিচ্ছেন অনেকেই, আর তাই দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট ও সাধারণ দর্শকরা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।